আমার দুর্ভাগ্য শান্তিকা বাচ্চা মেয়ে মিথ্যাটা না বললে ভালো করতো। এটা ঠিক, ও আমার পাছুতে চেয়েছিল। আমি কাউকে আমার পাছুয়ে নমস্কার করতে দিই না। আমি আমার জীবনের শেষ পাছুয়ে নমস্কার করেছি যাকে, তার নাম জ্যোতি বসু। 1983 সালে কার্ল মার্কস মৃত্যু শতবার্ষিকীতে। এবং আমি নিজেও করি না, নিও না কারো থেকে পাছুয়ে প্রণাম। শান্তিকা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আপনার পাছুয়ে আশীর্বাদও নিয়েছেন। আপনার আশীর্বাদে কি খারাপ ফল হবে? ভুল। কেন? আমার দুর্ভাগ্য শান্তিকা বাচ্চা মেয়ে ওই মিথ্যাটা না বললে ভালো করতো। এটা ঠিক, ও আমার পাছুতে চেয়েছিল। কিন্তু আমি চরিত্রগতভাবে আমি কোনোদিন কাউকে পাছুয়ে নমস্কার করি না। আচ্ছা। আমি কাউকে আমার পাছুয়ে নমস্কার করতে দিই না। আচ্ছা। আমি কারো পাছুয়ে নমস্কার করছি এরকম একটি ছবিও দেখাতে পারবেন না। আমি আমার জীবনের শেষ পাছুয়ে নমস্কার করেছি যাকে, তার নাম জ্যোতি বসু। 1983 সালে কার্ল মার্কস মৃত্যু শতবার্ষিকীতে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার নিয়েছিলাম জ্যোতি বসুর হাত থেকে। সেই পুরস্কারটা নিয়ে জ্যোতি বসুকে পাছুয়ে প্রণাম করেছিলাম। ওটাই আমার জীবনের শেষ পাছুয়ে প্রণাম। তারপর কোনোদিন আমি কাউকে পাছুয়ে প্রণাম করিনি, এবং আমি নিজেও করি না, নিও না কারো থেকে পাছুয়ে প্রণাম। আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠেছে, জিজ্ঞেস করুন সে কখন আমায় পাছুয়ে প্রণাম করার সুযোগ পেয়েছে কি না পায়নি। সায়ন্তিকা, আমার মিছিল যাচ্ছে, শান্তিকার গাড়ি উল্টো দিক থেকে আসছে, আমাকে দেখে ও গাড়ি থেকে নেমে এসেছে ঠিক, আমার পাছুয়ে প্রণাম করতে চেয়েছে ঠিক। আমি ওকে বলেছি যে আমি কারো পাছুয়ে প্রণাম নিই না, আমি কাউকে পাছুতে দিই না। না, আমি আপনার থেকে অনেক ছোট, আমায় আশীর্বাদ করুন। আমরা আশীর্বাদ করলাম, কিন্তু পাছুয়ে প্রণাম নেব না। তারপরে ওর সঙ্গে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, আমার পাড়াতেই থাকে, শুনু বলে আপনারা চেনেন, শুনু ছিল। আমি বললাম, এই যে তোমার সঙ্গে শুনু আছে, তুমি শুনুকে জিজ্ঞেস করো। শুনু আমায় অনেকবার পাছুয়ে প্রণাম করতে চেয়েছে, কোনো দিন পারেনি, জিজ্ঞেস করো তুমি শুনুকে। তো আমার পাড়ার ছেলে, আমার ছোট ভাই। তো শুনুও তখন বলল, হ্যাঁ বাপিদা কারো পাছুয়ে প্রণাম নেয় না। তারপরে ও বিরত হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আমার কাছে খুবই দুঃখজনক, মানে তা না বললেই পারতো। সত্যি সত্যি একটা বাচ্চা মেয়ে অভিনেত্রী রাজনীতি করতে চায়, করুক না, ভালো তো। ওর উপর তো বিরাগ দেখানোর আমার কোনো কারণ নেই। ও ফট করে বলতে গেল কেন যে ও আমাকে পাছুয়ে আমার আশীর্বাদ দিয়েছে, আমি ওকে বলেছি বিজয়ী হও, কেন করতে গেল? আচ্ছা, এটা কি কমন সেন্স না? আমি নির্বাচনে একটা প্রার্থী, আমি অন্য যে কোনো প্রার্থীকে, একটা নির্দল প্রার্থীকেও কি আমি বলবো বিজয়ী হোক? তো অতি সাধারণ কমন সেন্স। ও শান্তিকা একটা প্রার্থী, শান্তিকা কি অন্য কোনো প্রার্থীকে বলবে বিজয়ী হও? এটা কখনো হয়? তাহলে এই যেটা কখনো হয় না, যেটা অ্যাবসার্ড, যেটা অসম্ভব, সেইটা শান্তিকা টেলিভিশনে বলল। মানে এই বলাটার মধ্য দিয়ে ও আসলে কি বোঝাতে চাইলো, কি প্রমাণ করতে চাইলো? যে আমি ওর জয় চাইছি। ও জানে না সিপিআইএমের রাজনীতি, ও জানে না বামপন্থীদের রাজনীতি। আমরা তৃণমূলকে বিজেপির সমর্থক মনে করি। আমরাই তো একমাত্র দল যারা বলেছি বিজেপিকে হারাতে হলে তৃণমূলকেও হারাতে হবে। তৃণমূলকে না হারালে বিজেপিকে হারানো যাবে না। ঘাস যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ গরু আসবে। গরু আসা বন্ধ করতে হলে ঘাস কাটতে হবে। প্রত্যেক দিন বলি আমরা। তাহলে আমাদের এই প্রতিদিনের বলাটা অর্থহীন। একদিন শান্তিকার সঙ্গে আমার দেখা হয়ে যাওয়াটা অর্থবহ। তো গতকাল আমার সাথে সজলের দেখা হয়েছে। তো এখন সজল কি বলবে যে আমি ওকে আশীর্বাদ করেছি? তাহলে এখন কি মনে করছেন? সজলকে বুকে জড়িয়ে ধরেছি। আমি সজলকে বুকে জড়িয়ে ধরেছি, অসুবিধে কোথায়? এই ছোট একটা সংগঠক ছেলে রাজনীতি করছে, কংগ্রেস করতো, তৃণমূল করেছে, বিজেপি করছে। সজলও জানে জীবনে কোনোদিন সিপিএম করার সুযোগ পাবে না, আমিও জানি সজল কোনোদিন সিপিএম করবে না। কিন্তু তিনটে রাজনৈতিক দল সজলের করা হয়ে গেছে, আমার তো তা না। আমি তো সিপিএমেই জন্মেছি, সিপিএমেই আছি, সিপিএমেই মরব, অন্য কোথাও তো আমি যাবো না। না, আপনি
তাহলে এখন কি মনে করছেন? বিশেষ করে এই সৌজন্যের ছবি তো আমরাও দেখতে চাই, মানুষও দেখতে চাই, এটাই খুব স্বাভাবিক হওয়া উচিত, যদিও আমাদের বাংলায় সেটা স্বাভাবিক নয়, এই কারণে আমরা ব্যতিক্রমী ছবি এই বন্ধটা ব্যবহার করছি। কিন্তু আপনি তাহলে এখন কি মনে করছেন, আপনার পা ছুঁয়ে কি তাহলে এটা রাজনীতি করা হলো, বা রাজনৈতিক উদ্দেশ্যে কি আপনার পা ছোঁয়া হয়েছিল? প্রথম কথা, আমার পা ছোঁয়াই হয়নি, আমি ওকে পা ছুঁতেই দিইনি, আমি কাউকেই দিই না পা ছুঁতে, শুধু ওকে না, তুমিও যদি এখন চেষ্টা করো আমার পা ছোঁয়া, তুমি আমার পা ছুঁতে পারবে না। আমি কাউকেই পা ছুঁয়ে প্রণাম করতে দিই না, এবং আমি নিজেও কারো পা ছুঁয়ে প্রণাম করি না। তাহলে উদ্দেশ্যটা কি রাজনৈতিক ছিল? দেখো, ও তো আর এটা জানে না, সব সময় ওকে দোষ দেবো কেন? ও একটা বাচ্চা মেয়ে বাইরে থেকে বরানগরে এসেছে, আমি বয়োজ্যেষ্ঠ, ও হয়তো ভাবতেই পারে আমার একবার পা ছুঁয়ে প্রণাম করবে, এই ভাবনাটাই কোনো দোষ নেই, স্বাভাবিকভাবে ভেবেছে, এটা ভেবে আমার দিকে এগিয়েছে। আমি ওকে বলেছি, মা আমি কাউকে পা ছুঁয়ে প্রণাম করতে দিই না। সজল ঘোষের বয়স তো এতটা কম নয়, তিনি তো রাজনীতিতে যথেষ্ট অভিজ্ঞ, তার সম্পর্কে না আমি সেটা বলছি, আমি বলছি তার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, সজলের বাবা প্রদীপ ঘোষ একজন ভালো দক্ষ সংগঠক ছিলেন, এরা হচ্ছে সোমেন মিত্র ঘরানার কংগ্রেসী, এবং আমার বলতে একটুও দ্বিধা নেই, আমি পশ্চিমবাংলার কংগ্রেস নেতাদের ভেতর যাদেরকে সবচাইতে বেশি শ্রদ্ধা করি, সোমেন মিত্র তাদের একজন। উনিও আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন। ধরুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেদিন ইডি গ্রেপ্তার করে, সেই দিন বিজেপি অফিসে হামলা হয়েছিল মুরলীধর সেন লেনে, বিজেপি অফিসে গাড়ি ভাঙচুর হয়েছিল, রাহুল সিনহার গাড়ি ভাঙচুর হয়েছিল, অন্য আরও বিজেপি নেতা, বিজেপি অফিস থেকে রাহুল সিনহা পুলিশ প্রোটেকশন চেয়েছিল, মমতা ব্যানার্জির সরকার পুলিশ পাঠায়নি, তখন সজল তৃণমূল, এবং সজলের নেতৃত্বেই বিজেপি অফিসে রাহুল সিনহার গাড়ি, আমাদের গোপালের গাড়ি, অন্য আরও গাড়ি ভাঙচুর হয়েছিল। বিজেপির রাজনীতি দেশের ভিতর সবচাইতে ধ্বংসাত্মক রাজনীতি, সবচাইতে ভয়াবহ রাজনীতি। সুতরাং এই যে ভয়াবহ ধ্বংসাত্মক রাজনীতির প্রতিনিধি সজল, সেই রাজনীতি বরানগরের মাটিতে প্রতিষ্ঠিত হোক, এমনটা তো আমি চাইতে পারি না। রেখা পাত্র আন্দোলনের কোনো মুখ না, সেটা রেখা নিজেও বলেছে, রেখা নিজেও সেটা বলেছে। রেখা ভালো মেয়ে, একটি সাধারণ গ্রামবাসী। আন্দোলনটা ছিল স্বতঃস্ফূর্ত, এই আন্দোলনটার প্রথম দিনের আন্দোলনের কোনো সংগঠক ছিল না। যখন ইডির ভয়ে শেখ শাহজাহান ফেরার হয়ে গেল, এতদিন ধরে মানুষ চুপ করেছিল শেখ শাহজাহানের ভয়ে, এবং প্রথম দিনের আন্দোলনে কিন্তু কোনো রাজনীতিরই অংশগ্রহণ ছিল না, আমাদেরও না, অন্য কারণ না।